যখন আমরা কি করি মাথায় প্লাস্টিকের চিরুনি দিয়ে ঘষে কাগজের কাছে নেই তখন সেটাকে কিন্তু কি করে আকর্ষণ করে, তাই না? আজকে হচ্ছে বেসিক ইলেকট্রিসিটির প্রথম অধ্যায় ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি নিয়ে আলোচনা করব। অ্যাটম বা পরমাণু এটা সম্পর্কে আমাদের প্রায় সকলেরই ধারণা আছে। এটি কি পদার্থের ক্ষুদ্রতম একক। ওকে, পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু। পরমাণু দুইটা অংশ আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা কি নিউক্লিয়াস বহির্ভূত। ওকে, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এটা হচ্ছে কক্ষপথ। ওকে, এই কক্ষপথ এবং নিউক্লিয়াস এর ভেতরে কি থাকে প্রোটন নিউট্রন এবং কক্ষপথে থাকে কি ইলেকট্রন। এখন এখান থেকে মেইন যেটা আমাদের জানা বিষয়, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, নিউট্রন হচ্ছে চার্জলেস অর্থাৎ শূন্য। ইলেকট্রিসিটির মৌলিক কিছু উপাদান রয়েছে। হ্যাঁ, আপনারা আমি জানি পরীক্ষার জন্য হয়তো বা এগুলো জানেন, কিন্তু শুরু থেকে আলোচনা করছি যাতে একদম বেসিক বিষয় সম্পর্কে ধারণা হয়ে যায়। ইলেকট্রিসিটির মৌলিক উপাদানগুলো হচ্ছে কি কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। ওকে, আমরা এখন এইটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি কারেন্ট, বিদ্যুৎ কিংবা ইলেকট্রিসিটি যেটাই বলি আমরা ইলেকট্রিসিটি। ওকে, এখন এই ইলেকট্রিসিটি কাকে বলে? সংক্ষেপে সহজ ভাষায় হচ্ছে ইলেকট্রন প্রবাহের হার। ঠিক আছে, ইলেকট্রন প্রবাহের হার। যখন কোনো মেটালের মধ্য দিয়ে ইলেকট্রনটা ফ্লো করবে তখন সেটা কি উৎপন্ন হয়? কারেন্ট বা বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। তাহলে কি দাঁড়াচ্ছে যে ইলেকট্রিসিটির প্রতীক হচ্ছে কি আই, কারেন্টকে আই দ্বারা প্রকাশ করে। আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি তাহলে চার্জের হার। ওকে, অর্থাৎ এটা একটা মেটাল, এই মেটালের মধ্য দিয়ে কী হবে একটা একক ইউনিট সময়ে কী হবে এর মধ্যে দিয়ে চার্জ পার্টিকেল ফ্লো করবে। মেটালের মধ্য দিয়ে যখন কি করবে ইলেকট্রনটা ফ্লো করবে, ওকে ইলেকট্রনটা ফ্লো করবে তখন সেটা হবে কি বিদ্যুৎ। আমরা দেখব হচ্ছে বিদ্যুতের আরও দুইটা প্রকারভেদ রয়েছে। একটা হচ্ছে কি স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ওকে, তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটির মধ্যে আমরা সহজ ভাষায় যদি বলি, যেহেতু ইলেকট্রন প্রবাহের হারটাই হচ্ছে বিদ্যুৎ, এখন এখানে যেহেতু স্থির কথাটা আছে তার মানে কি এক্ষেত্রে হচ্ছে চার্জ কি থাকবে স্টোরেজ থাকে। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে সংজ্ঞা লিখতে চাই তাহলে কি ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয়। ওকে, যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি কি মাথায় আমরা যদি কি করি প্লাস্টিকের চিরুনি দিয়ে ঘষলে কি হয় উৎপন্ন হয়, এইটা হলো কি স্থির বিদ্যুৎ। যখন আমরা কি করি মাথায় প্লাস্টিকের চিরুনি দিয়ে ঘষে কাগজের কাছে নেই তখন সেটাকে কিন্তু কি করে আকর্ষণ করে, তাই না? এইটার ক্ষেত্রে ঘটেটা কি এখানে একটা ঘর্ষণের ফলে চার্জ তৈরি হয়। এই চার্জটা কি থাকে চিরুনিতে স্টোরেজ থাকে, সঞ্চিত থাকে, যার ফলে কি হয় এটা কাগজের কাছে নিলে কি হয় সেটা তাকে আকর্ষণ করে। এখন এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আপনার পজিটিভ এবং নেগেটিভ। ঠিক আছে, ওকে মাথায় থাকবে এইটা ধরেন পজিটিভ নেগেটিভ হয়। এখন যদি আমরা চলবিদ্যুৎ দেখি, চলবিদ্যুৎ। ওকে, চলবিদ্যুতের ক্ষেত্রে কি ঘটে এখানে যেমন চার্জ স্টোরেজ থাকে, এখানে কি হবে চার্জ প্রবাহিত হওয়ার ফলে যে বিদ্যুৎ কি হয় উৎপন্ন হয়। ওকে, সেটাই কি চলবিদ্যুৎ। যেমন কি করি আমরা যে মেটালের মধ্য দিয়ে প্রবাহিত হয় যে বিদ্যুৎটা ব্যবহার করি সেটাই কি চলবিদ্যুৎ। ওকে, আমরা যেহেতু ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি নিয়ে আলোচনা করছি তো সেক্ষেত্রে আমি প্রথমে আলোচনা করছি ইলেকট্রিসিটি কি এবং এর প্রকারভেদ দুইটাই স্থির বিদ্যুৎ, চলবিদ্যুৎ। এখন এই চলবিদ্যুতের প্রবাহ রয়েছে যেটি হচ্ছে দুই ধরনের। ওকে, চলবিদ্যুতের প্রবাহ কয় ধরনের? দুই ধরনের, এসি বা অল্টারনেটিং
নেটিং কারেন্ট, পরিবর্তী প্রবাহ। ওকে, পরিবর্তী প্রবাহ, অর্থাৎ এই যে চার্জ পার্টিকেলটা প্রবাহিত হয় এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, যেমন ইলেকট্রন প্রবাহের দিক পরিবর্তন হয়, যেহেতু এর নাম কি পরিবর্তী প্রবাহ, অর্থাৎ ইলেকট্রন যে কোনো দিকে প্রবাহিত হলে এর দিকটা কি হবে, অবশ্যই পরিবর্তন হবে। এটাকে যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, তাহলে এখানে যদি আমরা আঁকাই, এটা হচ্ছে একক সময়ে যদি বিদ্যুৎটা প্রবাহিত হয় এদিকে কারেন্ট, তাহলে এটা কি হবে, এই যে এইভাবে দিক পরিবর্তন হবে। আমরা যদি এইভাবে দেখাই, আবার এটা হচ্ছে কি আইম্যাক্স, ধরলাম ম্যাক্সিমাম কারেন্ট কি নেগেটিভ, এইখানে এসে কি ম্যাক্সিমাম কারেন্টটা কি, অর্থাৎ এই যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এর কিন্তু উভয় কি দিক রয়েছে, ঠিক আছে না, পজিটিভ বা নেগেটিভ দিকে যেটাই বলি আমরা, এটা কিন্তু প্রবাহিত হচ্ছে। কিন্তু ডিসি অর্থাৎ ডিরেক্ট কারেন্ট, ওকে, অর্থাৎ এটা কি একমুখী প্রবাহ, একমুখী প্রবাহ। তার মানে বোঝাই যাচ্ছে কি কারেন্ট কি হবে, যে কোনো একটা দিকে প্রবাহিত হবে। এক্ষেত্রে ইলেকট্রন প্রবাহের দিক অপরিবর্তিত, ঠিক আছে, অর্থাৎ কি হয় না, পরিবর্তিত হয় না। এটাকে যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখি, তাহলে এদিকে ধরলাম টি, এদিকে আই, তাহলে কি হবে, আমরা জানি কি ইলেকট্রন প্রবাহের হারই যেহেতু ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ, তো বিদ্যুতের যে ফ্লো আছে, প্রবাহ আছে, এটা কি একমুখী, অর্থাৎ তাহলে কি হবে, একই দিকে প্রবাহিত হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে কি ডিসি, ওকে। তাহলে এই আপনার চলবিদ্যুতের যে প্রবাহ রয়েছে দুইটা, এই দুইটা প্রবাহ কিন্তু পরীক্ষায় আসার মতো, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ডায়াগ্রাম সহ লিখলে ফুল মার্কস পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইলেকট্রিসিটির যে মৌলিক উপাদান রয়েছে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। এখন আমরা কারেন্টের যে বিষয়বস্তু আছে এগুলো আলোচনা করলাম। যদি আমরা ভোল্টেজে যাই, ওকে, ভোল্টেজ বা বিভব, কিংবা যদি আমরা বলি বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্যের ইংরেজি কি পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে সংক্ষেপে যদি বলতে চাই, বিদ্যুৎ চালক বলকে কি বলা হয়, বিদ্যুৎ চালক বলকেই ভোল্টেজ বলে, ওকে। একে হচ্ছে ভি দ্বারা প্রকাশ করে, বড় হাতের ভি প্রতীক, আর এটা হচ্ছে ছোট হাতের ভি একক। এখন এটা হচ্ছে বড় হাতের ভি প্রতীক এবং ছোট হাতের ভিতে একক। তাহলে আমরা ওহম এর ল থেকে আমরা জানি কি ভি ইকুয়ালস টু কি আই আর, তাই কি না। তার মানে কি ভোল্টেজ সমান কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল, ওকে। ভোল্টেজ কি কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল হচ্ছে ভোল্টেজ, বিভব। এখন বিভব পার্থক্য কি আমরা জানবো আর একটু বেশি যদি আমরা ডিফাইন করি, তাহলে ধরুন এটা একটা লোড আছে, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ প্রান্ত হতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি এই যে লোড আছে, এই লোডের দুইটা প্রান্তের পার্থক্য হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ এটাই হলো কি বিভব পার্থক্য। অর্থাৎ কি হবে, দুটি প্রান্তের ভোল্টেজের পার্থক্য হচ্ছে বিভব পার্থক্য, ঠিক আছে। বেসিক্যালি ভোল্টেজ, বিভব পার্থক্য এগুলো কি একই। আশা করি ভোল্টেজ সকলেই ক্লিয়ার হয়েছেন। সো আমরা কারেন্ট আলোচনা করছি, ভোল্টেজ গেল, এখন আমরা রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। রেজিস্ট্যান্স হচ্ছে সংক্ষেপে যদি লিখি, বিদ্যুৎ প্রবাহের সময় যে বাধা প্রাপ্ত হয় তাই রেজিস্ট্যান্স, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যে ধর্মের কারণে এটি বাধাপ্রাপ্ত হয় তাকে কি বলা হয়, রেজিস্ট্যান্স। এখন আপেক্ষিক রেজিস্ট্যান্সটা কি, আমরা এটা কিন্তু অনেকেই বুঝি না।
আপেক্ষিক রেজিস্ট্যান্সটা হলো কি? পদার্থের নিজস্ব গুণাবলীর কারণে। আপেক্ষিক রেজিস্ট্যান্সটা হচ্ছে পদার্থের নিজস্ব গুণ, যার মাধ্যমে তার কি হয়, রোধ নির্ধারিত হয়। ঠিক আছে, রোধ নির্ধারিত হয়। অর্থাৎ রেজিস্ট্যান্সের কিন্তু আর একটা নাম কি, রোধ। ওকে, এখন মেইন যে বোঝার বিষয় হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে আমরা প্রকাশ করি আর দিয়ে। ওহমের সূত্র থেকে যদি আমরা দেখি আর ইকুয়াল টু ভি বাই আই, এবং এই ওহমের এবং রেজিস্ট্যান্সের একক হচ্ছে কি, ওহম। ওহম, ওকে, রেজিস্ট্যান্সের একক কি, ওহম। কিন্তু আপেক্ষিক রেজিস্ট্যান্সের প্রতীক হচ্ছে রো। একে কি দ্বারা প্রকাশ করা হয়, রো দ্বারা। এখানে যদি আমরা লিখি তাহলে সূত্র হতে আর এ বাই এল। এটি কি, পরিবাহীর দৈর্ঘ্য, এরিয়া ও প্রকৃতির দৈর্ঘ্য, এরিয়া ও প্রকৃতির উপর নির্ভর করে। কিন্তু আপেক্ষিক যে রেজিস্ট্যান্সটা আছে এটি শুধুমাত্র প্রকৃতির, ওকে, প্রকৃতির উপর নির্ভর করে। ওকে, এই যে স্বাভাবিক রেজিস্ট্যান্সটা রয়েছে এইটা যখন পরিবাহী বা তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এই ক্ষেত্রে তারের যে দৈর্ঘ্য, তারের যে ক্ষেত্রফল রয়েছে এবং এর প্রকৃতির উপর নির্ভর করে। কিন্তু আপেক্ষিক রেজিস্ট্যান্সটা হলো প্রবাহিত হচ্ছে যে পরিবাহী বা তারের মধ্য দিয়ে, তখন ওই তারের নিজস্ব গুণাবলীর ওপর এটা ডিপেন্ড করে। অর্থাৎ এর মাধ্যমে কি হয়, ওই তারের নিজস্ব গুণাবলীর কারণে এটা কি পরিমাণ বাধা দিতে পারে বা বাধার ধরনটা নির্ধারণ করা, এইটাই হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্সের মেইন থিম। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং আপেক্ষিক রেজিস্ট্যান্স কি করে, শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে। কোন প্রকৃতি, এই যে পদার্থের প্রকৃতি। এখন এর একক হচ্ছে ওহম, কিন্তু আপেক্ষিক রোধের একক হচ্ছে কি, ওহম মিটার। ওকে, আপেক্ষিক রোধের একক কি, ওহম মিটার, মাথায় রাখতে হবে। মেইনলি এটাই হচ্ছে বিদ্যুতের বা ইলেকট্রিসিটির মৌলিক উপাদান, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। আমরা এই তিনটা বিষয় নিয়ে খুব বিস্তারিত আলোচনা করেছি, ইনশাআল্লাহ সকলের ক্লিয়ার হয়েছেন। এখন দেখব হচ্ছে বিদ্যুৎ প্রয়োগের ফল বা ফলাফল। অর্থাৎ আমরা যে বিদ্যুৎটা অ্যাপ্লাই করি যে কোনো মেটাল বা যে কোনো জায়গায়, এক্ষেত্রে ঘটে কি, হ্যাঁ, পরিবাহীর মধ্য দিয়ে যখন আমরা বিদ্যুৎ প্রবাহিত করি তখন পরিবাহীটি কি হয়, উত্তপ্ত হয় অবশ্যই। তাহলে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে এটি উত্তপ্ত হয়। এটি তো স্বাভাবিক বিষয়, আমরা জানি। কিন্তু মেইনলি এখানে ঘটে হচ্ছে কি, এই বিদ্যুৎ শক্তিটাই কি হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি, তাপীয় ফল। মেইনলি এখানে ঘটে কি, এই বিদ্যুৎ শক্তিটা কি হয়, বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়। ওকে, মেইন থিমই হচ্ছে এটা। এরপরে যদি আমরা যাই সেটি হচ্ছে চৌম্বকীয় ফলাফল। ওকে, চৌম্বকীয় ফলাফলের মধ্যে যেটা হয়, সেমভাবেই যদি আমরা কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি, পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেখানে কি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে ঘটনাটা ঘটে সেম, যে বিদ্যুৎ শক্তিটা কি হয়, চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, বিদ্যুৎ
শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তর হয়। ওকে, আমরা ফিগারের মাধ্যমে দেখাবো। এরপরে হচ্ছে রাসায়নিক ফল। ওকে, রাসায়নিক ফল। এই ক্ষেত্রে ঘটেটা কি, যেহেতু রাসায়নিক অবশ্যই কোনো না কোনো মিশ্রণ কিংবা যৌগ এর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ এর ভেতরে বিদ্যুৎ যখন আমরা প্রবাহিত করি, দ্রবণে বিদ্যুৎ প্রবাহের কারণে কি হয়, এটি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। ওকে, যেখানে আমরা বিদ্যুৎ প্রবাহিত করব সেখানে তিনটা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে কি, একটা তাপীয় ইফেক্ট ঘটবে, ঠিক আছে, আবার চৌম্বকীয় ইফেক্টও হয়, রাসায়নিক ইফেক্টও হয়, ঠিক আছে। এখন তাপীয় যে প্রভাবটা সেটা কি, মেইনলি বিদ্যুৎ যাওয়ার ফলে একটা হিট জেনারেট হয়, এটি হচ্ছে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সিমিলারলি চৌম্বকীয়, যখন আমরা কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি তখন মেইনলি কিন্তু পরিবাহীর যে চারপাশে কি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। চৌম্বক ক্ষেত্র কি হয়, পরিবাহীর চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এটা যদি ওয়্যার হয়, পরিবাহীর চারপাশে কি হয়, এই যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এবং রাসায়নিক যদি কোনো দ্রবণের মধ্যে আমরা বিদ্যুৎ প্রবাহিত করি সেক্ষেত্রে অক্সিজেন হাইড্রোজেন এগুলো আলাদা হয়ে যায়। মেইনলি এখানে ঘটে হচ্ছে কি, দ্রবণের যে বিদ্যুৎ প্রবাহিত করলাম এই বিদ্যুৎটা হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, বেসিক ফিগারস যেমন হচ্ছে কি কারেন্ট বা বিদ্যুৎ, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা চিত্রের মাধ্যমে দেখব কিভাবে, এই যে এইটা। এরপরে যদি আমরা যাই ভোল্টেজ। ওকে, ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজকে আমরা চিত্রের মাধ্যমে দেখব কি, এইটা। এক্ষেত্রে যেটা বড় সেটাকে পজিটিভ, ছোটটাকে নেগেটিভ ধরা হয়, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি রেজিস্ট্যান্স বা রোধ, এটাকে কি দ্বারা প্রকাশ করে, আর দ্বারা। রেজিস্ট্যান্সকে আমরা জানি কি, এই যে এইভাবে দেখতে, ঠিক আছে। এবং আমরা যদি আরও কিছু দেখি ইন্ডাকট্যান্স। ওকে, ইন্ডাকট্যান্স এটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। ওকে, ইন্ডাকট্যান্সটা দেখতে এই যে এই রকম। ওকে, এটা হলো ইন্ডাকট্যান্স। এরপরে যদি আমরা দেখি ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্সকে সি দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। অর্থাৎ এইটা হচ্ছে কি ভোল্টেজের চিত্রের মতো, কিন্তু দুইটাই কি সমান। অর্থাৎ এটা কি থাকে, ওপেন থাকে, খোলা থাকে, ঠিক আছে, মাথায় থাকবে। এটা কি থাকে, ওপেন থাকে। এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স, রেজিস্ট্যান্স, ভোল্টেজ এবং কারেন্ট। ওকে, আমরা কিছু একক দেখব। হ্যাঁ, যেহেতু এগুলো আমাদের ইলেকট্রিসিটিতে ব্যবহার হয়ে থাকে, যেমন হচ্ছে কিলো। কিলো হচ্ছে কে, অর্থাৎ এটার মান হচ্ছে কত, 1000। এরপরে কি মেগা, বড় হাতের এম দিয়ে প্রকাশ করে, এটাতে মানে কি 10⁶, এটা হচ্ছে 10⁻3। এরপরে কি আমরা জানি গিগা, গিগাকে জি দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 10⁹। এরপরে আমরা জানি কি টেরা, টেরা হচ্ছে 10⁻12। এইভাবে আরও অনেক রয়েছে, ডাটাগুলো এইভাবে দেওয়া থাকে, এই ইউনিটগুলো জানা দরকার, ঠিক আছে। আশা করি আমরা প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করছি এর ভেতর থেকেই সব প্রশ্ন পাবেন। এবং বেসিক ইলেকট্রিসিটি যেহেতু নাম, আমরা ইলেকট্রিসিটির এভরিথিং এ টু জেড বেসিক কনসেপ্ট সহই আলোচনা করেছি। এই একটি ক্লাস দেখলেই ইলেকট্রিসিটির প্রথম অধ্যায় একদম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।